প্রিয় ছাত্রছাত্রীরা, ইতিহাসের দশম শ্রেণীর ক্লাসে তোমাদের আরো একবার স্বাগত জানাই। তোমরা ইতিমধ্যেই বেশ অনেকদিন হয়ে গেল লকডাউন পর্বে তোমরা বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি আয়োজিত এই অনলাইন ক্লাসগুলো করে নিশ্চয়ই তোমরা খুব উপকৃত। সমস্ত স্কুলের তোমাদের মাস্টারমশাইরা, বিভিন্ন স্কুলের মাস্টারমশাই ম্যাডাম যারা রয়েছেন তারা এই ক্লাসগুলো করছেন তোমাদের জন্য, যাতে অন্তত এই যে একটা গভীর সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা অভূতপূর্ব সংকট, যে সংকটের মোকাবিলা আমরা কেউ কোনোদিনও এর আগে করিনি, আমাদের এই ধরনের কোনো পূর্ব অভিজ্ঞতাই নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি একটা উদ্যোগ নিয়েছে যে তোমাদের যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের অন্তত কিছুটা হলেও সেই ক্লাসগুলো করে তোমাদের পড়াশোনার যে গতি, বিশেষ করে দশম শ্রেণী, সামনে যাদের মাধ্যমিক পরীক্ষা কিন্তু যথাসময়ে হবে সেটা ধরে নিয়ে তোমাদের এগোতে হবে। তো সেই আয়োজক বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটিকে আরও একবার আমরা আন্তরিক অভিনন্দন জানাই, এবং অভিনন্দন জানাই স্টার কেবলকেও, যাদের কারিগরি সহায়তায় তোমাদের প্রত্যেকের কাছে এই ক্লাসগুলো পৌঁছে যাচ্ছে। তো আমরা চলে আসি এইবার ইতিহাসের দশম শ্রেণীর অধ্যায় প্রতিরোধ এবং বিদ্রোহের পরবর্তী যে চ্যাপ্টারগুলো রয়েছে, অধ্যায়গুলো মানে ইউনিটগুলো রয়েছে, তোমাদের ওগুলো পড়া হয়ে গেছে। আশা করি আর একটু হয়ে গেলেই আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারবো। তারপর যদি স্কুল খোলে, যখন তোমাদের ক্লাস শুরু হবে, তোমরা ক্লাসগুলো বিভিন্ন স্কুলে পড়তে থাকবে। তো আজকে দেখো আমরা সাঁওতাল বিদ্রোহ নিয়ে আলোচনা করব। সাঁওতাল বিদ্রোহ এটা 1855 থেকে 57, মানে একদম এই যে 1857 আমি উল্লেখ করলাম। আশা করি এই সালটা শোনার সঙ্গে সঙ্গেই তোমাদের মনে অনেক কিছু উদয় হয়েছে। ক্লাস 8-এর পড়াশোনা ইত্যাদিতে যা পড়ে এসছো তোমরা ক্লাস 8-এ ইন্ডিয়ান হিস্ট্রিতে। ভারতবর্ষের ইতিহাসে 1857 সাল একটা মাইলস্টোন। এই যে এই মহাবিদ্রোহ ব্রিটিশ শাসনের ভিতকে নাড়িয়ে দিয়েছিল, এবং তারপরে ব্রিটিশদের যে বিভিন্ন ভারতবর্ষের শাসনগত ক্ষেত্রে, শাসনতান্ত্রিক ক্ষেত্রে একটা বিরাট একটা মৌলিক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। কি পরিবর্তন? যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ পার্লামেন্টের হাতে কিন্তু ভারতের শাসনতান্ত্রিক পরিচালনার দায়িত্ব হস্তান্তর হয়। শাসনতান্ত্রিক, সংক্ষেপে লিখছি তোমরা বুঝে যাবে, হস্তান্তর, শাসনতান্ত্রিক পরিচালনা হস্তান্তর, একটা মৌলিক একটা পরিবর্তন হলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কোম্পানি ছিল, সেই কোম্পানির আন্ডার এতকাল ছিল, কিন্তু 1857 বিদ্রোহ, এই যে এত বড় বিদ্রোহ ব্রিটিশ শাসনের ভিতকে নাড়িয়ে দিয়ে গেছিল, ব্রিটিশের এই বিদ্রোহের কথা, ভারতীয়দের এই বিদ্রোহের কথা যখন সুদূর ইংল্যান্ডে পৌঁছলো, ইংল্যান্ডের পার্লামেন্ট তারা কিন্তু উপলব্ধি করতে পারলো যে বিপুল এই ভারতবর্ষে, বিশাল জনসংখ্যার এই ভারতবর্ষে, যাকে পৃথিবীর মানে একটা অন্যতম ক্ষুদ্র সংস্করণ বলা হয় সেই ভারতবর্ষকে, সেই জায়গায় দাঁড়িয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা কোম্পানির পক্ষে ভারতবর্ষের শাসনতান্ত্রিক কাঠামো ধরে রাখা আর সম্ভবপর নয়। সুতরাং অবিলম্বে ব্রিটিশ পার্লামেন্টের দায়িত্ব যেই ভারতবর্ষের ক্ষমতাকে হস্তান্তর করে, অর্থাৎ নিজেদের হস্তগত করবার জন্য। তারপরে এই আস্তে আস্তে বিভিন্ন আইন পাশ করে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা নিতে থাকে, এবং 1858-তে তোমরা জানো সেই মহারানীর ঘোষণাপত্র জারি হয়, যার মধ্য দিয়েই এই যে পরিবর্তনটা সম্পন্ন হয়, ভারতবর্ষের ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ পার্লামেন্টের হাতে চলে যায়, এবং সেই ভাইসরয় নামে একটা পদ সৃষ্টি করা হয়। ভাইস কথার অর্থ হলো ছোট, সাব আর কি, আর রয় কথাটা এসছে রয়্যাল থেকে, রাজকীয় বা রাজা রানী বোঝাতে। ব্রিটিশ পার্লামেন্ট তাদের মাথার উপরে রাজা রানী ছিল, তোমরা জানো। তো সেই ভাইসরয় অর্থাৎ রাজার প্রতিনিধি হিসাবে, রাজা বা রানী আমরা দুটোকে একই ধরবো, সেই রাজা বা রানীর প্রতিনিধি হিসাবে ভারতবর্ষে একজন ভাইসরয় নামে একজন পদাধিকারী থাকবেন, যিনি ব্রিটিশ পার্লামেন্টের নির্দেশ ক্রমে ভারতবর্ষের শাসন কার্য পরিচালনা করবেন। তো যাই হোক, এই যে আমি 1857 ঘটনাটার কথা কেন বললাম, এই যে এত বড় বিদ্রোহটা হয়েছিল বলে কিন্তু এই পরিবর্তনটা এলো। বিদ্রোহের ব্যাপকতাটা যদি এতখানি না আসতো, তাহলে কিন্তু সেই সময় পরিবর্তনটা আসতো না। তাহলে এই বিদ্রোহের যে ব্যাপকতাগুলো কোথার থেকে এলো, তার ব্যাকগ্রাউন্ডগুলো আমরা দেখলাম যে আস্তে আস্তে কিন্তু সলতে পাকানোর কাজটা কিন্তু অনেক আগেই শুরু হয়েছিল। বিভিন্ন উপজাতি বিদ্রোহ,
বিভিন্ন যে সাঁওতাল বিদ্রোহ দেখেছি আমরা, চুয়ার বিদ্রোহ, ফকির বিদ্রোহ, এই যে বিভিন্ন ধরনের বিদ্রোহগুলো আমরা দেখেছি, সেই বিদ্রোহগুলোর মধ্য দিয়ে মানুষের ক্ষোভ কিন্তু আস্তে আস্তে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে পুঞ্জীভূত হচ্ছিল এবং সেটা একবারে আউটবাস্ট করে গেছিল, একটা বিস্ফোরণ ঘটেছিল সেটা 1857 সালে। তো এই যে সাঁওতাল বিদ্রোহটা, এটা একদম দেখো আমরা যে বিদ্রোহগুলোর কথা বলেছি সেই বিদ্রোহগুলো কোনোটা বা বলবো সেগুলো কোনোটা 1857 আগে, কোনোটা 1857 পরে, কিন্তু এই বিদ্রোহটা দেখো সাঁওতাল বিদ্রোহ, যার জন্য এর গুরুত্ব কিন্তু যতগুলো উপজাতি বিদ্রোহ রয়েছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম এবং গুরুত্বের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সাঁওতাল বিদ্রোহ। আমরা পরে আলোচনা করবো বিভিন্ন ঐতিহাসিকরা যার জন্য কি বলেছেন সাঁওতাল বিদ্রোহ গুরুত্ব প্রসঙ্গে, পরের দিকে আমরা শেষের আলোচনার দিকে আমরা সেগুলো করবো। তো এই যে একদম মহাবিদ্রোহের আগে আগে বলে এই বিদ্রোহের গুরুত্বটা কিন্তু অনেক বেশি ছিল। তো আমরা একটু মুছে দিই সাঁওতাল বিদ্রোহ। এই সাঁওতাল এরা উপজাতি, এরাও ওই তোমার ছোটনাগপুর অঞ্চল, রাঁচি, তারপর তোমার হাজারিবাগ, পালামু, মানভূম, তারপর বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূমের এই বিস্তীর্ণ অঞ্চলটায় এই সাঁওতালরা বসবাস করতো, সাঁওতাল উপজাতিরা। যেহেতু সাঁওতালের উপজাতি, এই সাঁওতাল উপজাতিদের দ্বারা পরিচালিত বিদ্রোহ, তাই এটি উপজাতি বিদ্রোহ। তো যাই হোক, এই সাঁওতালরা তারা সেই ছোটনাগপুর এই অঞ্চলটাতে বসবাস করতো, কিন্তু সেই অঞ্চলটা দেখা গেল সেই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে দোসর যারা, বারবার বলছি, সে জমিদার, মহাজন, জোতদার, বড় বড় ব্যবসায়ী, এই সমস্ত মানুষগুলো এসে তারা কিন্তু সাঁওতালদের বিভিন্নভাবে তাদের উপর নানান রকম অত্যাচার মানে তাদের উপর আর্থিক বোঝা চাপিয়ে দিতে লাগলো, জমিদাররা বিভিন্ন আর্থিক বোঝা চাপিয়ে দিতে লাগলো, মহাজনরা সুদের জালে তাদের জড়াতে লাগলো, ব্যবসায়ীরা নানানভাবে তাদের ঠকাতে লাগলো এই সহজ সরলমতি মানুষগুলোকে। সেই কারণে সাঁওতালরা কি করলো, তারা খুব শান্তিপ্রিয় মানুষ ছিল, সহজ সরল মানুষ। প্রথম দিকে তারা ক্ষুব্ধ হলেও সংঘাতে না গিয়ে তারা সেখান থেকে চলে এলো, তাদের সেই যে জায়গাগুলো বললাম ছোটনাগপুর সংলগ্ন অঞ্চলগুলো, সেখান থেকে সরে তারা কোথায় চলে এলো, বিহারের যে রাজমহল এবং আমাদের যে মুর্শিদাবাদের এখানে যে ফরাক্কা অঞ্চল, এই অঞ্চলটাতে, ফরাক্কার পাশে রাজমহল পাহাড় কাছাকাছি, সেই অঞ্চলটাতে এসে তারা রাজমহল পাহাড়ের প্রান্ত দেশে তারা সেখানটায় এসে বসবাস করতে লাগলো। ঠিক আছে, রাজমহল পাহাড়ের প্রান্ত দেশে এই অঞ্চলটা তারা নাম দিল কি, দামিন ই কুই, দামিন ই কুই, ঠিক আছে, বা কোহি বা কই, অবশ্যই দামিনী কই। এটাকে বাংলা করলে দাঁড়ায় পাহাড়ের প্রান্ত দেশ। ঠিক আছে, পাহাড়ের প্রান্ত দেশ। বিভিন্ন সময় তোমাদের টেস্ট পেপার ঘাটলে বা বই ঘাটলে অনেক সময় পাবে শর্ট কোশ্চেনে দামিনী কই, এটা পরীক্ষার সময় অনেক ক্ষেত্রে এগুলো থাকে, টেস্ট পেপার ঘাটলে দেখবে যে দামিনী কই কথার অর্থ কি বা দামিনী কই বলতে কি বোঝো। তখন তোমাদের এই বিষয়টা বলতে হবে যে ছোটনাগপুর সংলগ্ন অঞ্চলে সাঁওতালরা দীর্ঘদিন ধরে বসবাস করত, কিন্তু ব্রিটিশ ঔপনিবেশিক শাসন এবং জমিদার মহাজন ব্যবসায়ীদের অত্যাচারের চাপে সেই শান্তিপ্রিয় সাঁওতালরা তাদের সেই পূর্ব বাসস্থান ছেড়ে রাজমহল পাহাড় সংলগ্ন অঞ্চলে এসে ঝোপঝাড় পরিষ্কার করে এই অঞ্চলে তারা বসবাস করতে শুরু করে। এই যে পাহাড়ের প্রান্ত দেশের নতুন জায়গা, এই জায়গার নামই তারা দিল দামিনী কই। কেমন? তো এই সাঁওতালরা পরবর্তীকালে যখন তাদের সঙ্গে এই যে রাজস্বের যে বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন যাদের কথা বললাম, জমিদার মহাজনরা বিভিন্ন যখন অত্যাচার করলো, এই অত্যাচারে অত্যাচারিত হয়ে তারা কিন্তু এইখানটায় এসেও যখন সেই মানুষগুলো তাদের উপর শোষণ চালাতে লাগলো, এখানটায় এসেও তারা নিস্তার পেল না। কিন্তু সেই মানে ব্রিটিশ যে ঔপনিবেশিক শোষণের যে সমস্ত অক্টোপাসগুলো, অর্থাৎ জমিদার মহাজন অক্টোপাসে যেমন অনেকগুলো সুর থাকে, সেই ব্রিটিশ ঔপনিবেশিক ব্রিটিশদেরও সেই যেন অনেকগুলো হাত ছিল। সে জমিদার মহাজন, তারপর বড় ব্যবসায়ী, যোদ্ধা, এরা এসে কিন্তু সাঁওতালদের সেই ঋণের জালে কিন্তু আষ্টে পৃষ্ঠে বাঁধতে লাগলো। ফলে এই মানুষগুলো কিন্তু এইবার তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। এইবার কিন্তু তারা বিদ্রোহের পথে পা বাড়ালো। 1855 সালে এপ্রিল মাসে তারা কিন্তু দুই সাঁওতাল ভাই সিধু এবং কানু, তাদের নেতৃত্বে তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করলো। এছাড়াও এই বিদ্রোহে আরো যারা নেতৃত্ব দিয়েছিল তারা হলো চাঁদ, ভৈরব,
চাঁদ, ভৈরব, তারপর হচ্ছে বীর সিং, তারপর হচ্ছে কালো প্রামাণিক। নামগুলো তোমরা মনে রাখবে, এর আগে বলেছি, কারণ যে নাম ধরে ধরে কোশ্চেন হয় অনেক সময়। হ্যাঁ, সুতরাং নামগুলো মনে না রাখলে কিন্তু অসুবিধা পড়ে যাবে। এদের নেতৃত্বে বিদ্রোহটা পরিচালিত হয়। বিদ্রোহীরা প্রথমে জমিদার, মহাজন এবং তাদের সমস্ত কাছারি, অফিস ইত্যাদি, থানা, ডাকঘর, পোস্ট অফিস, এই সমস্ত জায়গাগুলো আক্রমণ করে ব্রিটিশ এবং তাদের ব্রিটিশদের যেসব মিত্র বন্ধুরা যারা ছিল, দোসর যারা ছিল, তাদের এই সমস্ত জমিদার মহাজনদের তারা কিন্তু ব্যতিগ্রস্ত করে তোলে। এবং প্রথমেই তারা কি করে, সেই কুখ্যাত এক দারোগা ছিল, দিঘি থানার দারোগা মহেশলাল দত্ত। দিঘি থানার দারোগা মহেশলাল দত্ত, যারা সাঁওতালদের কাছে, যিনি সাঁওতালদের কাছে মানে একটা দুঃস্বপ্ন হয়ে দেখা দিয়েছিলেন। ত্রাস ছিল সেই মহেশলাল দত্ত, তাকে হত্যা করলো। এবং কেনারাম ভগত নামে আরেক যোদ্ধার ছিল, কুখ্যাত যোদ্ধার, তাকে হত্যা করলো। এই যে মুর্শিদাবাদ, বীরভূমের এই অঞ্চলটা, যে পাকুড়, তোমরা নাম শুনে থাকবে, সেই পাকুড়ের যে রাজবাড়ি ছিল, সেই রাজবাড়ি ব্রিটিশরা দখল করে নিল। এইভাবে, ব্রিটিশরা না, সাঁওতালরা দখল করে নিল, বিদ্রোহী আর কি, বিদ্রোহী সাঁওতালরা তারা দখল করে নিল। এইভাবে দেখা গেল যে বিহারের ভাগলপুর থেকে মুঙ্গের, বীরভূমের কিছু অংশ, মুর্শিদাবাদের কিছু অংশ, বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু সাঁওতাল বিদ্রোহ ছড়িয়ে পড়লো। সাঁওতালরা তীর ধনুক বর্ণ নিয়ে এই সমস্ত ব্রিটিশদের এবং জমিদার, যোদ্ধার, মহাজনরা এই তাদের অফিস কাচারি, গদিঘর, এই সমস্ত জিনিস কিন্তু সাঁওতালদের আক্রমণের লক্ষ্য হয়ে গেল। এবং প্রথম দিকে সাঁওতালরা সেই ইংরেজ সেনাপতি বারোস, তিনি কিন্তু প্রথম পর্বে সাঁওতালদের কাছে পরাজিত হলেন। এতে সাঁওতালরা দ্বিগুণ উৎসাহিত হয়ে তারা কি করলো, কলকাতা অভিমুখে যাত্রা করলো। কারণ কলকাতায় ছিল ব্রিটিশদের মূল কেন্দ্র, তাই তারা মনে করলো যে যদি কলকাতা দখল করা যায় তাহলে ব্রিটিশ শাসন ছোটনাগপুর থেকে অবসান ঘটানো যাবে, ব্রিটিশ শাসনের অবসান ঘটানো যাবে। এবং পাশাপাশি ব্রিটিশদের যে দোসর যারা, এই জমিদার, মহাজন, যোদ্ধা, তাদেরও একাধিপত্যের অবসান ঘটানো যাবে। তাই তারা কলকাতা অভিমুখে রওনা হলো। কিন্তু রূঢ় বাস্তবটা ছিল এটাই যে প্রশিক্ষিত ব্রিটিশ বাহিনী, সুশিক্ষিত ব্রিটিশ বাহিনী এবং আরও বেশি সংখ্যক ব্রিটিশ বাহিনী নিয়ে এসে ব্রিটিশরা কিন্তু এই বিদ্রোহীদের দমন করে ফেললো। প্রচুর সাঁওতালকে হত্যা করা হলো, গ্রেপ্তার করা হলো, সিধু কানুকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। এইভাবে দেখা গেল যে এই যে 30শে জুন, সেই যে 1855 30শে জুন যে ভাগনাদিহির মাঠে যে সাঁওতাল বিদ্রোহের যে সূত্রপাত হয়েছিল সিধু কানুর নেতৃত্বে, সেটা কিন্তু পরের দিকে মোটামুটি 1-2 বছর চলার পরে 1857 ফেব্রুয়ারি নাগাদ কিন্তু এই বিদ্রোহটা অবসান হল। তো এই গেল মোটামুটি বিদ্রোহের বিবরণ। এইবার যদি আমরা কারণগুলো আস্তে আস্তে আলোচনা করি, তোমরা দেখবে এর আগেও আমরা আলোচনা করেছি, মোটামুটি এই ঔপনিবেশিক যে শোষণের যে কারণগুলো, বিশেষ করে উপজাতি বিদ্রোহের ক্ষেত্রে প্রায় ঘুরে ফিরে কিন্তু কারণগুলো অনেকটাই এক। প্রথমত যদি কারণে আমরা আলোচনা করি, কারণগুলো একটা কি, একটা হলো এই যে সাঁওতালরা, তারা যে প্রত্যেকটা উপজাতি তাই করেছিল, তারা যে নিজের চেষ্টায় ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার করে যে জমি বের করেছিল, সেই জমিগুলো কেড়ে নেওয়া হচ্ছিল। হ্যাঁ, তাহলে সাঁওতালদের জমি অধিগ্রহণ করা হচ্ছিল, কেড়ে নেওয়া হচ্ছিল, জোর করে অধিগ্রহণ করা হচ্ছিল। এবং তাতে কি করা হচ্ছিল, রাজস্বের বিপুল পরিমাণ রাজস্বের চাপ দেওয়া হচ্ছিল। একই তো সাঁওতালরা, আমরা অনেকবার আলোচনা করছি, উপজাতিরা তারা নিষ্কর জমি, তারা কোনোদিন সেই সমস্ত জমিগুলোতে কোনো শাসকের আগে খাজনা দেয়নি, শাসকরাও তাদের কাছ থেকে খাজনা নেয়নি। কিন্তু ব্রিটিশ এবং ব্রিটিশদের দোসর জমিদাররা সেই সমস্ত জায়গায়ও কিন্তু তাদের কাছ থেকে রাজস্ব নিতে লাগলো। শুধু যে এই যে রাজস্ব নিতে লাগলো তাই নয়, জমির রাজস্ব, ভূমির রাজস্ব নিল তাই নয়, বিভিন্ন কারণে নানান ছুতোয়, নানা অছিলায় বিভিন্ন ধরনের করের বোঝা কিন্তু চাপিয়ে দেওয়া হতে লাগলো। হ্যাঁ, করের বোঝা বৃদ্ধি, ভূমি রাজস্বই যারা দিতে পারছে না, অনাহারে অর্ধাহারে থাকা মানুষগুলো, গরিব মানুষগুলো, তাদের উপর নানানভাবে আরো বিভিন্ন রকম করের চাপ বাড়াতে লাগলো। তৃতীয়ত যদি বলো, বিভিন্ন উপায়ে এই জমিদার, মহাজন, ব্যবসায়ীরা বিভিন্নভাবে সাঁওতালদের কিন্তু তাদের ঠকাতো। এই প্রসঙ্গে তোমরা হয়তো অনেকেই জানো, সেই কেনারাম, বেচারাম নামে 2 ধরনের বাটখারা ব্যবসায়ীরা সাঁওতালদের ঠকাতো। কেনারাম মানে কি? কেনারাম মানে এমন একটা বাটখারা,
ধরো উদাহরণস্বরূপ 1 কিলোর একটা বাটখারা, সেটা যখন সাঁওতালদের কাছ থেকে কোনো ব্যবসায়িক জিনিস কিনছে, দেখা যাচ্ছে সেই বাটখারাটা আসলে লেখা আছে 1 কিলো, বাটখারাতে তোমরা দেখেছো 1 লেখা থাকে 1 কেজি, আসলে ওটা 1 কেজি নয়, এটা হয়তো তখন তারা বানিয়ে রেখেছে 1 কেজি 200। তাহলে সাঁওতালদের কাছ থেকে যখন জিনিসটা কিনছে, সাঁওতালদের লস হচ্ছে, 1 কেজির দাম পাচ্ছে তারা, কিন্তু আসলে তারা 1 কেজি 200 দিচ্ছে। লাভ হচ্ছে কার? লাভ হচ্ছে সেই যোদ্ধার, ব্যবসায়ী, তার লাভ হচ্ছে। এটা হলো কেনারাম নামে বাটখারা। আরেকটা বাটখারা যখন বিক্রি করার সময় ব্যবহার করতো তখন আবার উল্টো, তখন দেখা যেত যে 1 কেজি লেখা রয়েছে, আসলে সত্যিকারে ওজন করলে ওটা হয়তো 800 গ্রাম। তাহলে সাঁওতালরা 1 কেজির দাম দিচ্ছে, দিয়ে ব্যবসায়ীর কাছে জিনিসটা কিনছে, আসলে কত পাচ্ছে তারা? মাত্র 800 গ্রাম জিনিস পাচ্ছে। এই যে কেনারাম বেচারাম, এইভাবে করে এই সমস্ত সহজ সরল মানুষগুলোকে ঠকাতো। তারপর কি হলো? তারপর যদি আমরা আলোচনা করি, এই যে সাঁওতাল এবং উপজাতি সম্প্রদায়ের মানুষ যারা ছিল, প্রত্যেকেই আমরা বারবার বলছি তাদের নিজস্ব কিছু নিয়ম কানুন ছিল, নিজস্ব সংস্কৃতি ছিল, তাদের আলাদা একটা সমাজ ছিল। এই যে তথাকথিত সুসভ্য সমাজের যে আইন কানুন, তারা তাদের ওপর কিন্তু তারা সেগুলো মানত না, নিজেদের মতো করেই তারা বিচার সালিশ থেকে আরম্ভ করে তাদের সংস্কৃতি ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো তারা তাদের মতো করে দীর্ঘদিন ধরে এটা তাদের পরম্পরা চলে এসেছে। কিন্তু এইবার কি করলো ব্রিটিশরা? কি করলো? তাদের ওপর যে ব্রিটিশদের যে আইন কানুন, আর সমস্ত ভারতবর্ষের জন্য তখন ভারতবর্ষ যে অনেকটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নিয়েছে, বিভিন্ন জায়গায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি, গভর্নর জেনারেল, তোমরা জানো তখন গভর্নর জেনারেলের নেতৃত্বে যে বিভিন্ন আইন কানুন ব্রিটিশ অধিকৃত রাজ্যগুলোতে রয়েছে, সেগুলোতে আমরা সেই ভারতবাসীরা তখন মানতে বাধ্য ছিল। সেই আইন কানুনগুলো এবার সাঁওতালদের উপর চাপিয়ে দেওয়া হলো, কিন্তু সাঁওতালরা তার ফলে সাঁওতালরা কিন্তু ক্ষুব্ধ হয়েছিল। তাহলে আমরা কি লিখতে পারি? যে ব্রিটিশ জটিল আইন কানুন বলপূর্বক বা জোর করে চাপিয়ে দেওয়া, বলপূর্বক প্রয়োগ, সংক্ষেপে লিখছি, তোমরা নিজের ভাষায় সেটা লিখে নেবে, জিনিসটা বুঝতে পারে নিজের ভাষায়, যে যার মতো করে নিজের ভাষা মতো পরিষ্কার করে লিখে নিতে পারবে। তাহলে ব্রিটিশ জটিল আইন কানুন বলপূর্বক প্রয়োগ, সাঁওতালদের উপর এটা প্রয়োগ করলো, সাঁওতালরা সেটা মেনে নিতে পারছিল না দীর্ঘদিন ধরে। তারপর ধরো এটা প্রায় সমস্ত উপজাতিদের ক্ষেত্রে এই জিনিসটা করা হতো, এই সহজ সরল মানুষগুলোর উপর তাদের 4 করেছিলাম আমরা 5, তাদের কি করা হতো? বেগার খাটানো হতো, বেট বেগারি বলা হতো এটাকে, বেট বেগারি। জোর করে তাদের সারাদিন খাটিয়ে নেওয়া হতো, কিন্তু শ্রমের বিনিময়ে কোনো মজুরি দেওয়া হতো না, পারিশ্রমিক দেওয়া হতো না। এটা তাদের একটা ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ ছিল। তারপর ধরো সাঁওতাল যে সমস্ত মেয়ে বউরা ছিল, যারা তাদের পরিবারের মেয়েদের বউদের নানানভাবে অপমান করতো এই সমস্ত মানুষগুলো, তাদের দ্বারা অপমানিত হতো, এটা তাদের একটা আত্মসম্মানে আত্মমর্যাদায় আঘাত করছিল। বারবার করে তারা এগুলো সহ্য করে যাচ্ছিল মুখ বুঝে, কিন্তু পরের দিকে পারেনি, তারা সমস্ত মিলে তারা বিদ্রোহের পথে গিয়েছে। তাহলে তাদের মহিলাদের অসম্মান করা হতো। তারপর দেখো এই সময় একটা 1855-57 বিদ্রোহটা আমরা বললাম 1855, আবারও বলছি তোমাদের 1855 আগে একটা গুরুত্বপূর্ণ সাল রয়ে গেছে, 2-1 বছর আগে একটা বড় ঘটনা ঘটে গেছে। কি ঘটনা বলতো? 1853, যে সময় ভারতবর্ষে রেলপথের বিস্তার ঘটলো, তাই না? তো এই যে রেলপথ, তখন রেলপথ চালু হচ্ছে বিভিন্ন জায়গায়, এই ছোটনাগপুর এই অঞ্চলগুলোতে রেল বিস্তার হচ্ছে, ফলে তাকে কেন্দ্র করে কুলি কামিন ইত্যাদি প্রচুর মানুষজন আসছে, কন্ট্রাক্টর আসছে, যোদ্ধারা আসছে। তো এইখানে সাঁওতালরা যখন কাজ করতে যেত, তাদের কিন্তু সেই পারিশ্রমিকের বিনিময়ে মানে কম দেওয়া হতো, মজুরি কম দেওয়া হতো তাদের, অন্যদের যেটা দেওয়া হতো তাদের কিন্তু জোর করে সেটা কম দেওয়া হতো। তাহলে এখানে তাদের মজুরিতে ঠকানো হচ্ছিল, তাদের মজুরি কম দেওয়া হতো। তারপর ধরো খ্রিস্টান মিশনারিরা যখন ওই অঞ্চলে ছোটনাগপুর অঞ্চলগুলোতে তারা যখন খ্রিস্ট ধর্ম প্রচার করতে আসলো, তখন কিন্তু সাঁওতালরা ভয় পেয়ে গেল, এবং অনেক সাঁওতালরা খ্রিস্ট ধর্মে দীক্ষিত হচ্ছিল, পরিবর্তিত হচ্ছিল, ধর্মান্তরিত হচ্ছিল তারা। ফলে এইটা কিন্তু সাঁওতালদের কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়ালো, যে এইভাবে ব্রিটিশরা যে ধর্মান্তকরণ করছে, তার ফলে তাদের
ধর্ম লোপ পেয়ে যেতে পারে, সুতরাং এটা তাদের কাছে একটা ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। এটাতে তারা যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিল। তারপর জোর করে তাদের নীল চাষ করানো হতো, নীল চাষ করানো হতো জোরপূর্বক। সাঁওতালরা করতে চাইতো না। আবারও বলছি, কৃষক, যে কোনো কৃষকই তারা কি চাইবে, তারা চাইবে খাদ্য ফসলটা আগে উৎপাদন করবার জন্য, কিন্তু নীল তো খাওয়া যায় না, নীল বাণিজ্যিক ফসল, অর্থকরী ফসল নীল। সুতরাং সাঁওতালরা চাষ করতে চাইতো না, কিন্তু জোর করে তাদের নীল চাষ করতে বাধ্য করতো। এই যে সমস্ত কারণগুলো, এই কারণগুলোই কিন্তু সাঁওতালদের সেই 1855 থেকে 57, সেই যে বললাম 30শে জুন ভাগনাডিহির মাঠে সিধু কানুর নেতৃত্বে সাঁওতালদের বিদ্রোহের পথে, হুল বলা হয় এটাকে, আরেকটা জিনিস, হ্যাঁ, সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুল বলা হয়, কিন্তু এটা মিস করে গেছি, সরি। সাঁওতাল হুল, সাঁওতাল হুল হয় হস্যু ওইভাবে, অথবা হদ লিখেও হয় হস্যু ল লিখতে পারো। সাঁওতাল হুল, হুল কথার অর্থ, এটা অনেক সময় থাকে, হুল কথার অর্থ কি? হুল কথার অর্থ হলো বিদ্রোহ, ঠিক আছে? সাঁওতাল হুল বা সাঁওতাল বিদ্রোহ বলা হয়। তাহলে সাঁওতালরা এই সমস্ত কারণগুলোর জন্য সাঁওতালরা হুলের পথে গেছিল বা বিদ্রোহের পথে গেছিল। এইবার যদি আমরা কারণগুলো ব্যাখ্যা করে তার বিভিন্ন যদি আমরা বিশ্লেষণ করার আমরা চেষ্টা করি, বৈশিষ্ট্য বা বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে আমরা কি দেখব? বিশ্লেষণ করলে আমরা দেখব, এবং আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা যেটা বলি, যে শুধুমাত্র যে এই অঞ্চলটায় সাঁওতালরাই বিদ্রোহ করেছিল তা কিন্তু নয়। এই অঞ্চলটাতে আরো যে সমস্ত নিম্নবর্গীয় মানুষ ছিল, ছোটখাটো পেশার সঙ্গে যারা যুক্ত ছিল, ধরো কামার, কুমোর, তাঁতি, হ্যাঁ, ধোপা, নাপিত, এই সমস্ত যে সমস্ত ছোটখাটো মানুষগুলো ছিল, যারা কিন্তু কম বেশি প্রত্যেকে কৃষক ছিল। এই ব্রিটিশ ঔপনিবেশিক চাপ, রাজস্বের চাপটা তাদের উপর ঘাড়ে এসে পড়ছিল। সুতরাং এই মানুষগুলো কিন্তু সাঁওতালদের সঙ্গে যুক্ত হয়েছিল। এটা কিন্তু সাঁওতালদের একটা অন্যতম বৈশিষ্ট্য। হ্যাঁ, ফলে আমরা যেটা পরবর্তীকালে দেখবো, যে অধ্যাপক নরহরি কবিরাজ, তিনি সাঁওতাল বিদ্রোহটা একটা গণবিদ্রোহের উজ্জ্বলতম দৃষ্টান্ত বলেছেন। এবং সেই কারণেই কিন্তু এই বিদ্রোহটা আরো অনেক বেশি কার্যকরী হয়েছিল, অনেক বেশি জোরদার হয়েছিল, এবং সিধু কানু যার জন্য স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা কিন্তু বলেছিল। বিশ্লেষণ করলে আমরা প্রথমেই দেখব যে সাঁওতাল বিদ্রোহ ছিল অন্য সমস্ত বিদ্রোহগুলোর থেকে সব থেকে বৃহত্তম কৃষক উপজাতি বিদ্রোহ, বৃহত্তম কৃষক উপজাতি বিদ্রোহ, কারণ এরা প্রত্যেকে কৃষক ছিল। আবারও বলছি, প্রত্যেকেই এরা কৃষক ছিল। বৃহত্তম কৃষক উপজাতি বিদ্রোহ, এটা একটা যদি আমরা বিশ্লেষণ করি বৈশিষ্ট্য পাই। দ্বিতীয়ত, এই বিদ্রোহের প্রত্যেককে নারী পুরুষ নির্বিশেষে, আমি গোটাটা লিখছি না, সময় সংকীর্ণ, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু এই বিদ্রোহে ঝাঁপিয়ে পড়েছিল, এটা একটা বৈশিষ্ট্য। এবং তারা কিন্তু তাদের যে তীর, ধনুক, বল্লম, সাধারণ অস্ত্রশস্ত্র নিয়েই ব্রিটিশ সুশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছিল, যেটা একটা উজ্জ্বলতম দেশপ্রেমের একটা উজ্জ্বলতম দৃষ্টান্ত। হ্যাঁ, প্রথম দিকে সাঁওতালরা হয়তো ব্রিটিশ, আমরা সেই বিশ্লেষণটাও করবো, যে প্রথম দিকে সাঁওতালরা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তারা লড়াইটা করেছিল, এই রাজস্বের চাপ ইত্যাদি তাদের ঠকিয়ে নিচ্ছিল, এই সমস্ত কারণে। কিন্তু পরের দিকে কিন্তু তাতে স্বাধীনতার স্বপ্ন কিন্তু যুক্ত হয়েছিল, কারণ সিধু কানু কিন্তু স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার কথা বলেছিল, এবং তারা এটা বুঝতে পেরেছিল যে যদি স্বাধীন হওয়া যায়, ছোটনাগপুর অঞ্চলটাতে যদি স্বাধীন হওয়া যায়, ব্রিটিশ শাসনের যদি অবসান ঘটানো যায় ছোটনাগপুর অঞ্চলে, তাহলে ব্রিটিশদের যে দোসর, যে জমিদার মহাজন, যাদের একাধিপত্যটাও কিন্তু নষ্ট করে দেওয়া যাবে। তাই প্রথমে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এই লড়াইটা শুরু হলেও ক্রমেই এটা কিন্তু একটা স্বাধীনতার যুদ্ধে পরিণত হয়েছিল। এই বিশ্লেষণগুলো কিন্তু আমরা এখান থেকে আমাদের উঠে আসবে বা উঠে আসে। এইবার যদি আমরা সাঁওতাল বিদ্রোহের বিভিন্ন গুরুত্ব উপলব্ধি করি, আমরা সাঁওতাল বিদ্রোহের যদি গুরুত্বগুলো আমরা লক্ষ্য করি, দেখো সাঁওতাল বিদ্রোহের অন্যতম গুরুত্ব, প্রথমে এটাকে একটা মহাজাতি, মানে একটা বড় অন্য উপজাতি বিদ্রোহগুলোর থেকে একটা বড় বিদ্রোহে রূপান্তরিত করেছিল। তার কারণ এর মধ্যে শুধু সাঁওতালরাই নয়, নিম্নবর্গীয় প্রান্তিক পেশার মানুষরা, মানে ছোটখাটো পেশা যাদের, এই যে বললাম যে কামার, কুমোর, তাঁতি, ধোপা, হ্যাঁ, এই সমস্ত নিম্নবর্গীয় প্রান্তিক পেশার মানুষ যুক্ত হয়েছিল। হ্যাঁ, এটা একটা গুরুত্ব। সুতরাং এটা শুধুমাত্র যে সাঁওতালদের মধ্যে সীমাবদ্ধ ছিল তা নয়, এটা গুরুত্ব আরো একটা বৃহত্তর প্রেক্ষাপটে এটা গুরুত্ব রয়েছে। দ্বিতীয়ত, সাঁওতালদের প্রতি ব্রিটিশ সরকারের কিন্তু মনোভাবের
কিছুটা হলেও পরিবর্তন আসছিল। সাঁওতালরা কি, ব্রিটিশ সরকার কি করলো, সাঁওতালদের জন্য সাঁওতালদের আলাদা উপজাতি হিসাবে ঘোষণা করলো এবং তাদের জন্য সাঁওতাল পরগনা নামে আলাদা একটা জেলা ঘোষণা করে দিল এবং সেখানটায় তাদের বলা হলো যে এই সাঁওতাল পরগনায় সাঁওতালদের নিজস্ব যে রীতিনীতি, নিজস্ব যে আইন কানুন, নিজস্ব সংস্কৃতি সেটাই প্রচলিত থাকবে, ব্রিটিশ আইন কানুন এখানটায় প্রয়োগ হবে না। ঠিক আছে, সাঁওতাল সর্দার এবং মোড়ল যারা ছিল তাদের অধিকার স্বীকার করে নেওয়া হলো। সাঁওতালদের সমাজে তাদের মোড়লদের একটা আলাদা গুরুত্ব রয়েছে। মোড়ল মানে তাদের প্রধান, গ্রাম প্রধান যেরকম থাকে, অর্থাৎ শাসন যে তাদের যে সমাজে যে শাসনতান্ত্রিক কাঠামো তার প্রধান থাকে হলো সাঁওতাল মোড়লরা। সেই ব্রিটিশ শাসন আসার পর সেই সাঁওতাল মোড়লদের গুরুত্ব আর ছিল না, ব্রিটিশ আইন কানুনই শেষ কথা ছিল। এইবার কিন্তু সাঁওতাল মোড়লদের গুরুত্ব স্বীকার করে নেওয়া হলো, কিছুটা স্বীকার করে নেওয়া হলো। তারপর এই অঞ্চলটাতে, এই ছোটনাগপুর অঞ্চলে বলে দেওয়া হলো, ছোটনাগপুর অঞ্চল মানে সাঁওতাল পরগনা, যেটা সাঁওতালদের জন্য আলাদা যে সাঁওতাল পরগনা ঘোষণা করা হলো, এই সাঁওতাল পরগনাতে বলে দেওয়া হলো যে এখানটায় বাইরের জমিদার মহাজনরা, বিশেষ করে বাঙালি জমিদার মহাজন যারা রয়েছে তারা কেউ এখানটায় প্রবেশ করতে পারবে না। জমিদার, জোতদার, মহাজনদের প্রবেশ নিষিদ্ধ করা হলো। কোথায়? সেই সাঁওতাল পরগনা। ঠিক আছে, তবে আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছিল, সাঁওতালদের যেটা একটা ক্ষোভের কারণ ছিল, যে ধর্মান্তরকরণ করার যে বিষয়টা ছিল, খ্রিস্ট ধর্মে রূপান্তর করা হচ্ছিল। অনেকে বিভিন্ন সাঁওতালদের বিভিন্ন মানে সুযোগ সুবিধার কথা দেখি। সেই খ্রিস্টান মিশনারিদের প্রবেশে কিন্তু কোনো বাধা থাকলো না। এদিকে জোতদার মহাজনদের প্রবেশে বাধা থাকলো, কিন্তু খ্রিস্টান মিশনারিদের প্রবেশে কিন্তু বাধা থাকলো না। অর্থাৎ খ্রিস্টান মিশনারিদের এই যে খ্রিস্ট ধর্ম প্রচার করতে কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু পারমিশন দিয়ে দিল। তো এই যে বিষয়গুলো ছিল এখানটায় খ্রিস্টান মিশনারিদের, যেটা আমরা দেখলাম, এইভাবে করে সাঁওতালদের যে গুরুত্ব, সাঁওতাল বিদ্রোহের পরে সেই সাঁওতাল বিদ্রোহ ভারতবর্ষের ইতিহাসে একটা অন্যতম প্রধান কারণ, মানে প্রধান একটা গুরুত্বপূর্ণ ঘটনা। 1857 খুবই একদম মুখোমুখি ঘটনাটা। এই সমস্ত দিক বিশ্লেষণ করে, এবং আরেক যেটা আমরা বললাম যে একটা বড় দিক সাঁওতাল বিদ্রোহ, সেটা হলো শুধু সাঁওতালরা না, অন্যান্য উপজাতি বিদ্রোহগুলো তো মোটামুটি ছিল খুব কম, কিন্তু এখানটায় দেখা গেছে সেই নিম্নবর্গীয় মানুষ যারা হিন্দু মানুষ ছিল, সাঁওতালরা উপজাতি সম্প্রদায়ের মানুষ নয়, তারাও এই বিদ্রোহে অংশগ্রহণ করেছেন। এই দিকটা লক্ষ্য করে অধ্যাপক নরহরি কবিরাজ কি বলেছেন? তিনি বলেছেন যে সাঁওতাল বিদ্রোহ একটা আপোষহীন গণসংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত। ঠিক আছে, আপোষহীন গণসংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত। সব সংগ্রাম কিন্তু গণসংগ্রাম নয়। গণসংগ্রাম সেটাকেই বলা যাবে যেখানটায় অনেক মানুষের যেখানটায় যোগদান থাকবে, সেটাকে আমরা গণসংগ্রাম বলতে পারি। সেখানটায় আমরা দেখলাম সাঁওতাল সমাজ তো ছিলই, সাঁওতাল উপজাতি সমাজ, তার সঙ্গে এই যে নিম্নবর্গীয় প্রান্তিক পেশা হিন্দু যে সমস্ত মানুষগুলো ছিল, কৃষক মানুষগুলো ছিল, তারাও কিন্তু সেখানটায় যুক্ত হলো। তাই অধ্যাপক নরহরি কবিরাজ বলেছেন যে এটা শুধুমাত্র সাঁওতাল বিদ্রোহ নয়, এটা একটা গণসংগ্রাম। ঠিক আছে, আবার অধ্যাপক সুপ্রকাশ রায় তিনি বলেছেন এই যে 1857 যে যুগান্তকারী যে মহাবিদ্রোহ, তার ঠিক আগে হয়েছে এই সাঁওতাল বিদ্রোহটা। তাই বলা যায় সাঁওতাল বিদ্রোহকে তিনি বলেছেন যে সেই মহাবিদ্রোহের অগ্রদূত স্বরূপ তিনি বলেছেন। হ্যাঁ, যে এই সাঁওতাল বিদ্রোহ হলো 1857 যে যুগান্তকারী মহাবিদ্রোহ। আমি আর গোটাটা লিখলাম না, অগ্রদূত স্বরূপ, তোমরা বই পেয়ে যাবে। অগ্রদূত স্বরূপ বলে তিনি সাঁওতাল বিদ্রোহকে বর্ণনা করেছেন।
অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের এই যে বিক্ষোভ, এই যে পরিণতি, এই যে এত মানুষের যোগদান, এটা দেখেই বোঝা যাচ্ছিল যেন একটা বড় কিছু ঘটতে চলেছে, এবং সেই বড় কিছুটা ঘটেই গেল, যেটা আগেই আলোচনা করলাম, 1857 মহাবিদ্রোহ। এছাড়াও আর.সি. মজুমদার, বিখ্যাত আরেকজন ঐতিহাসিক, তোমরা শুনে থাকবে, আর.সি. মজুমদার, রমেশচন্দ্র মজুমদার যাকে বলা হয়। 1857 মহাবিদ্রোহ প্রকৃতি তোমরা পড়েছো বা পড়বে নিশ্চয়, মাস্টারমশাইরা পড়িয়েছেন বোধহয় খুব সম্ভবত, সেখানটায় আলোচনা করেছেন যে 1857 বিদ্রোহের চরিত্র নিয়ে অনেক রকম ব্যাখ্যা রয়েছে। কেউ একে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন, কেউ জাতীয় বিদ্রোহ বলেছেন, তো এইভাবে কেউ সিপাহী বিদ্রোহ বলেছেন। তো এই আর.সি. মজুমদার তিনি বলেছেন যে যদি 1857 বিদ্রোহকে একটা বড় বিদ্রোহের আখ্যা দেওয়া যায়, মহাবিদ্রোহের আখ্যা দেওয়া যায়, তাহলে সাঁওতাল বিদ্রোহ কিন্তু একটা মানে স্বাধীনতা সংগ্রাম বলা যায়। 1857 বিদ্রোহকে যদি ভারতের স্বাধীনতা সংগ্রাম আখ্যায়িত করা যায়, তাহলে সাঁওতাল বিদ্রোহ কিন্তু সমান অংশীদার, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহকেও কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রাম বলতে হবে। তাহলে এই গেল সাঁওতাল বিদ্রোহ। এটা পরীক্ষার জন্য সবই ইম্পর্টেন্ট, আলাদা করে কোনো কিছুই নয়, তোমাদের যা সিলেবাস সবই পড়তে হবে। তো আশা করি খুবই সুন্দর করে তোমরা পড়বে, পয়েন্ট করে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। আর আমি বলবো যে ইতিহাস পড়তে গেলে পয়েন্ট অনেকেই মানে তোমরা পয়েন্ট মনে রাখার চেষ্টা করো। অনেক সময় আমরা শুনেছি ছাত্রছাত্রীরা বলে যে স্যার পয়েন্টটা মনে থাকলে আমি গোটাটা লিখতে পারবো। পয়েন্ট মনে রাখলে তুমি গোটাটা লিখতে পারবে না, গোটাটা মনে রাখো, তুমি পয়েন্টটা নিজে বানিয়ে রাখতে পারবে। বুঝতে পারছো আমি কি বলছি? বিষয়টা তুমি মনে রাখো, তাহলে তুমি পয়েন্টটা তুমি নিজে বানিয়ে লিখতে পারবে। বইয়ে যে ভাষাটা দেওয়া আছে ওটা ভাষা না করে তুমি নিজের মতো করে ব্যবহার করতে পারবে। আর যদি পয়েন্টটাকে মনে রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু বিষয়টা তোমার ভুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু। বিষয়টা বোঝো, পয়েন্টটা তুমি নিজে পয়েন্ট তৈরি করে নিতে পারবে। ঠিক আছে, আশা করি সকলে ভালো থাকবে। আবার পরবর্তীতে সুযোগ হলে দেখা হবে তোমাদের সঙ্গে। ধন্যবাদ।